Hello, everyone. Welcome to another episode of the TBS podcast. My name is Nusmila Lohani. I'll be your host, and we have two senior features writers with us, Kamun Nahar and Masum Billah. We are here to talk about a feature story on migrant workers that they co-wrote. It is not your average story, actually, on the topic. It looks into financial hardships, social stigma, and psychological effects of separation on both the migrants and their families. This year, they jointly won first place in the newspaper national category at the 9th BRAC Migration Media Award, but more on that later. First, we will talk about the story in depth with the storytellers. প্রথম কোয়েশ্চেন শুরু করি। আমরা যখনই মাইগ্রেন্ট ওয়ার্কার শুনি, we think of remittance, we think of economy, right? এই অ্যাঙ্গেল বা এই টপিক মানে দ্য পার্সপেক্টিভ যেটা তোমরা এই স্টোরিতে নিয়ে আসছো, it's very unique. Can you tell us, Jay, what inspired you to write this angle, from this angle? Yeah. Okay, thank you for giving me the stage. Okay, so এই স্টোরিটার মেইন আইডিয়াটা আসলে ভ্যালেন্টাইন ডের দিনে। সো ওই দিন সাধারণত আমাদের অনলাইনে নানান এরকম স্টোরি আইডিয়াসগুলো আসে আর হেডলাইন্সগুলো আসে যে well, there was a story যে how to celebrate Valentine's Day when you are in a long distance relationship. Right. So ওটার ভেতরে বেশ কিছু হ্যাকস আছে যে you can send flowers and chocolates to your partner from distance, কারণ এখন অনলাইন সার্ভিস আছে ফুল টুল পাঠানোর জন্য। So then I realized, it struck me then যে ওকে বাংলাদেশ হচ্ছে এমন একটা জায়গা এবং যেখানে বছরের পর বছর ধরে লং ডিস্টেন্স রিলেশনশিপ মেনটেইন হচ্ছে। ইটস লাইক লং ডিস্টেন্স ম্যারেজেস, যেখানে আমাদের মাইগ্রেন্ট ওয়ার্কাররা বাইরে কাজ করছেন অ্যান্ড 10-12-15 বছর ধরে তাদের ওয়াইফরা এখানে আছে উইথ চিলড্রেন অ্যান্ড ফ্যামিলিজ। তো তাদেরকে আসলে এই বিষয়টা কীভাবে এফেক্ট করে, এবং এটা যে জাস্ট শুধু কোর্টশিপ পিরিয়ড তা না, এটা কিন্তু একদম ইটস ম্যারেজ, ইটস ফুল অফ রেসপন্সিবিলিটিস অ্যান্ড অল। তো তখন আমার মনে হলো যে না, এইটা নিয়ে ডেলভেন করা যায়। অ্যান্ড অলসো এই আইডিয়াটা যখন আমাকে স্ট্রাক করে তখন আই স্টার্টেড সার্চিং অনলাইন যে এটা নিয়ে কোনো কাজ আছে কি না। তো আমি অলরেডি স্টোরি হয়েছে কি না বোথ আমাদের দেশে অ্যান্ড ইন্টারন্যাশনালি। তো আমাদের দেশে এইটা নিয়ে কোনো স্টোরি এর আগে কখনো করা হয় নাই, অ্যান্ড ইন্টারন্যাশনালিও আমি ওরকম কোনো হেভি স্টোরি পাই নাই। তবে কিছু রিসার্চ ওয়ার্ক আমি পেয়েছি। দে আর ভেরি ফ্র্যাগমেন্টেড, মানে ডিফারেন্ট আপনার স্যাম্পল সাইজেস নিয়ে, ছোটো আকারের যেমন 200 জনের বা 100 জনের স্যাম্পল সাইজেস নিয়ে কিছু রিসার্চ কাজ হয়েছে, কিন্তু সবগুলো ডট একসাথে করে একটা রিপোর্টের আগে আমি কোনো পাইনি। সো উই থট যে ওকে, এটা নিয়ে কাজ করা যায়। ওকে। অ্যান্ড মাসুম, you are one of the co-writers of this story. এই স্টোরিতে তো অনেকগুলো ক্যারেক্টার্স আছে, রাইট? সো ক্যান ইউ শেয়ার যে আনুমানিক অর মানে যদি সঠিক নাম্বার থাকে, সংখ্যা থাকে, দ্যাটস গ্রেট অ্যাজ ওয়েল, যে কতগুলো ফ্যামিলি বা মাইগ্রেন্ট ওয়ার্কারের সাথে কথা বলে স্টোরিটা করা হয়েছে? Yeah, thank you, Nusmila, for having us. So, actually, this is Chandni's idea, I should mention this. So, এই আইডিয়াতে কাজ শুরু করার পর থেকে আমার যেহেতু আগে মাইগ্রেন্ট ওয়ার্কারদেরকে নিয়ে কাজ করার এক্সপিরিয়েন্স ছিল, সো ইট স্ট্রাক মি যে ইটস অ্যান আইডিয়া, ইটস রিয়েলি এ ব্রিলিয়ান্ট আইডিয়া দ্যাট উই ক্যান টেক। অ্যান্ড এইটা নিয়ে অলরেডি আসলে যেহেতু আমি আগে মাইগ্রেন্ট ওয়ার্কারদেরকে নিয়ে বেশ কিছু কাজ করেছি, সেখানে আমার এগুলি নিয়ে টুকটাক কথা হয়েছে তাদের সঙ্গে, এবং বিভিন্ন লেভেলের যে ইনসিকিউরিটিস এবং আরও যে পারিপার্শ্বিক বিষয়গুলো আছে, তো সেটা নিয়ে আমার একটা পারিপার্শ্বিক আইডিয়া ছিল আগে থেকে। সো ইমিডিয়েটলি আই অ্যাকচুয়ালি ওয়াজ হুকড বাই দিস আইডিয়া। আর যদি বলি যে আমরা ঠিক কি কতগুলো ক্যারেক্টার, কতগুলো মানুষের সঙ্গে আমরা কথা বলেছি, আই থিঙ্ক ইট উইল বি মিনিমাম 30, বিকজ আই ওয়াজ অলরেডি ইন টাচ উইথ আ লট অফ মাইগ্রেন্ট ওয়ার্কার্স দ্যাট was in my connection, it was in touch before because of my previous works, so it was not very difficult for us. আর যদি বলি যে লাইক
কতগুলো আরেকটা বিষয় হচ্ছে যে আমরা অঞ্চলও ভাগ করে নিয়েছি। আমরা শুধু একটা পার্টিকুলার ডিস্ট্রিক্ট কিংবা ঢাকা এই ধরনের সেন্টার অ্যারাউন্ড করিনি। আমাদের কাজের মধ্যে আই থিঙ্ক মিনিমাম 5 থেকে 7টা জেলার লোককে আমরা কভার করেছি। এর আগে যখন আমরা কাজ করেছি তখন বিভিন্ন ভিকটিম কিংবা বিভিন্ন ধরনের ক্যারেক্টার যারা নানা সময় কেউ ট্রাফিকিংয়ের শিকার হয়েছে, তারা বিভিন্ন জেলার মানুষ। তো আমরা যেটা করেছি যে আমাদের স্টাবলিশ কমিউনিকেশন যে চ্যানেলগুলো আছে সেগুলোর থ্রু দিয়ে আমরা অ্যাপ্রোচ করেছি এবং এই স্টোরিটার ব্যাপারে তাদের সঙ্গে, তাদের পরিবারদের সঙ্গে, কিছু কিছু মানুষের সঙ্গে আমরা সরাসরি কথা বলেছি, অনেকের সঙ্গে ওভার দ্য ফোন ইন্টারভিউ করেছি যাদেরকে আমরা সামনাসামনি যেতে পারিনি। সো ইয়া, উই হ্যাড আ পুল অফ sources and contacts and that we interviewed. That's great. And এটা তো একটা খুব character driven story, of course, right? It's completely driven by character. দুজনকে জিজ্ঞেস করছি সবচেয়ে মেমোরেবল ক্যারেক্টার এই স্টোরি রিপোর্টিং এর সময় বা এই রিপোর্টিং এর পিরিয়ডের সময় সবচেয়ে মেমোরেবল ক্যারেক্টার, ক্যান ইউ শেয়ার দ্যাট উইথ আস? কে ছিল? মাসুমাকে বলবেন? ওকে। আমার জন্য মাল্টিপল ক্যারেক্টার ছিল, বেশ কয়েকটা ক্যারেক্টারই ছিল যেটা আমার মনে হয়েছে যে এখানে আমাকে পার্সোনালি খুব টাচ করেছে। একটা ক্যারেক্টার ছিল আপনার, মানে আমরা এখানে যে সময় কথা বলেছি রাশিদা, একদম শুরুতে শারমিন এবং মোহাম্মদ আলীর বিয়ের পরে আমরা যে ক্যারেক্টারটা নিয়ে কথা বলছি, রাশিদার কথা, ও মানে ওনার সঙ্গে যখন আমরা কথা বলছি উনি ইট হ্যাজ বিন 12 years যে ওনার হাজব্যান্ড দেশে নাই, স্টিল শি ইজ ইউনো taking care of her in-laws and the child, and as if she has accepted that this is the reality she is going to have. So I mean ওনার সঙ্গে যখন আমি সামনাসামনি বসে কথা বলতেছি, her expressions and the way she talks, তখন এর আগ পর্যন্ত আমরা যখন এটা নিয়ে কাজ করছিলাম ইট ওয়াজ মোস্টলি নাম্বারস অ্যান্ড ইউনো খুব সিরিয়াসলি আমরা কাজ করছি যে না এই অ্যাসপেক্টগুলো আসবে। কিন্তু যখন আমি রাশিদার সঙ্গে যখন সরাসরি বসে কথা বলতে গেছি, ওইটা আমার কাছে মনে হচ্ছে যে পার্সোনালি অ্যাকচুয়ালি টাচড মি। এর আগ পর্যন্ত জিনিসটা আমাকে এতটা ইমোশনালি আই মিন কী বলবো টাচ করে নাই। maybe because it was because of her expressions, her face, the tiredness in her face, যে you know that this is her fate. আর আরেকটা ক্যারেক্টার আমার জন্য যেটা ছিল যে এখানে আমরা মাইগ্রেন্ট ওয়ার্কারদের বাচ্চাদের সঙ্গে, তাদের ছেলে মেয়েদের সঙ্গে যখন কথা বলছি, সিফাত এখানে একটা ক্যারেক্টার আছে, 20 years old. তো ওখানে সিফাত হচ্ছে ওর বাবাকে না, মানে বাবা ছিল না, এদেশে থাকে না, বাইরে যখন কাজ করছে 12-13 বছর ধরে। তো সিফাত গ্রু আপ মোস্টলি উইদাউট আ ফাদার ফিগার লাইক। তো সিফাত যখন বলছে যে না, আমি যখন ঈদের সময়, ঈদের দিন যখন আমরা নামাজ পড়তে যাই, তখন আমার অন্যান্য বন্ধুরা তাদের বাবাদের সঙ্গে যাচ্ছে এবং ফেরত আসতেছে, বাসায় সেমাই খাচ্ছে তাদের বাবারা এসে, কিন্তু আই ওয়াজ দি অনলি ওয়ান যে একা একা নামাজ পড়তে যেতাম এবং একা একা আসতেছি। তো ইটস লাইক আমি ইমাজিন করার চেষ্টা করছিলাম আমি আমার 18-19 বছর বয়সে যদি এইরকম কোনো এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে আমাকে যাইতে হলে, আই ডোন্ট নো হাউ ইট উড এফেক্ট মি। তো আই থিঙ্ক এই দুটো ক্যারেক্টার আমাকে খুব বেশি পার্সোনালি টাচ করেছে আর কি স্টোরিটা করার সময়। Yeah, I mean, not very much of a personal touch, but দুইটা ক্যারেক্টার যদি আমি বলি তাহলে পপির, I met her and I talked to her, I personally interviewed her. So Poppy was a Hindu woman and she converted. ওর হাজব্যান্ডের সঙ্গে এই প্রেম হওয়ার পরেই ওর কনভার্সনটা হয়েছে। সো ওর যে at the same time the love for her husband and the family, at the same time if you look at her insecurities, that yeah, my husband loves me very much. I'm not directly quoting from the story, but the impression of it is that yes, my husband loves me, but
I don't want to annoy him to the extent that maybe he don't love me anymore. আচ্ছা, Because if মানে- that happens, what happens is I lose everything. Because when I converted, actually I lost my family, my maternal আচ্ছা, family আচ্ছা, entirely. okay. And now this is the only family and only people that I have. So if you look at her, or the insecurity, that is something possibly can strike you because that is there. And because of the long distance nature of the relationship, it's not that she's always looking into her husband. I mean, closely দেখবে, মনিটর করবে, এবং একটা কাছে থাকার একটা ব্যাপার আছে। ইটস আ লং ডিস্টেন্স রিলেশনশিপ, এবং সে তার শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে থাকছে। সো দিস ইজ দ্য নেচার অফ ইট। আই মিন, দ্য ভেরি পার্সন যাকে সে প্রেম করে বিয়ে করে তার আগের ফ্যামিলির কাছ থেকে সে দূরে সরে আসছে, সে তার সঙ্গে থাকছে বা থাকছে না, যেহেতু লোকটা বিদেশে। সো it's a delicate balance, right? And a whole set of insecurities that's actually working in there. Arekta character particularly I can mention, I cannot because এই নামটা তার অরিজিনাল নাম আমি ব্যবহার করি নাই। আমরা অনেকগুলো ক্যারেক্টার এখানে তাদের রিকোয়েস্টে তাদের নাম ব্যবহার করি নাই, বিকজ এখানে অনেকগুলো সেন্সিটিভিটি ইস্যুজ আছে, তাদের পার্সোনাল ইস্যুজ আছে এখানে। তো আমরা এখানে তাকে সোহেল বলে পরিচয় করে দিয়েছি, যে দুবাইয়ের মাইগ্রেন্ট ওয়ার্কার। সো তার ওয়াইফ, যেটা হয়েছে এখানে আমাদের স্টোরির মধ্যে চলে এসছে, যে এখানে ইন অ্যাবসেন্স অফ দ্য স্পাউস, বোথ দ্য হাজব্যান্ড অ্যান্ড দ্য ওয়াইফ, দে ইন সাম ওয়ে একটু তারা ডেভিয়েশন হয়, সম্পর্কচ্যুত হয়, এটা এক্সট্রামেরিশিয়াল অ্যাফেয়ার্সের মধ্যে অনেক ইনভলভমেন্টের কেস চলে আসে। তো এই লোকের কথা যদি বলি, তার ওয়াইফ ওয়াজ ইনভলভড ইন এক্সট্রামেরিশিয়াল অ্যাক্টিভিটিস। তার ফ্যামিলি তাকে হাতে নাতে ধরে ফেলার পরে কিন্তু সম্পর্ক থাকার কথা নয়, কিন্তু হি ওয়াজ সো ইনসিকিউর যে সে তার ওয়াইফকে বলতেছে যে এরকম, যে আই এম নট ডিরেক্টলি কোটিং ফ্রম দ্য স্টোরি, দ্য ইমপ্রেশন অফ ইট, যে তুমি কি ভালো হয়ে যাবা, তুমি যদি ভালো হয়ে যায় আই উইল স্টিল বি উইথ ইউ, বিকজ ওর ছেলে সন্তান হয়ে গেছে অ্যান্ড হি ক্যানট অ্যাফোর্ড টু লুজ দ্য ফ্যামিলি। দিস ইজ অল হি গট। হি ইনভেস্টেড এভরিথিং, অল হিজ ইনকামস অ্যান্ড এভরিথিং ইন দ্য ফ্যামিলি, অ্যান্ড এটা হি ক্যানট অ্যাফোর্ড টু লুজ ইট। ওই ইনসিকিউরিটি, লুক এট দ্যাট ইনসিকিউরিটি। অ্যান্ড স্টিল যখন দেশে ফিরে আসছে, ও দেখছে যে ওর ওয়াইফ অ্যাকচুয়ালি ওয়াজ ওকে অলরেডি গোপনে গোপনে ডিভোর্স দিয়ে ফেলছে, এবং শি অ্যাকচুয়ালি ম্যারিড দ্য গাই দ্যাট হি ওয়াজ হ্যাভিং অ্যান এক্সট্রামেরিশিয়াল অ্যাফেয়ার। এরপরে সে করছে কি, ওদেরকে বলে নাই, কারণ ও যত টাকা পয়সা পাঠাইছে ও ওইগুলো লুট করছে। সো দ্যাটস হোয়াট দ্য সোহেল ক্যারেক্টার গট ইনটু, রাইট? সো এই যে ইনসিকিউরিটি, দিস ইজ ওয়ান অফ দ্য স্টোরিজ, বাট দ্য প্রবলেম ইজ দ্য ইমপ্রেশন আর দ্য ইনসিকিউরিটি অফ ইজ অ্যাকচুয়ালি এটা ব্রডার স্কেলে সব মাইগ্রেন্ট ওয়ার্কার্স ওয়াইফের দিক থেকে এবং হাজব্যান্ডের দিক থেকে এই ইনসিকিউরিটির প্রশ্নটা সবসময় থেকে যায়। সো ইয়া, যদি ক্যারেক্টার ওয়াইজ, দিজ আর দ্য টু ক্যারেক্টার্স দ্যাট অ্যাসাইড ফ্রম হার, আমি ইটস ইন্টারেস্টিং দ্যাট মানে তুমি যখন বললা যে পরিচয় নাম বদলায় ইউজ করাটা কারণ সেন্সিটিভ ইস্যু, কারণ এই স্টোরিটা তো শুধু ক্যারেক্টার ড্রিভেন এবং অনেক পার্সোনাল স্টোরি, রাইট? ভেরি পার্সোনাল। তো কোনো কি ট্যাকটিক তোমরা ইউজ করেছো যে ট্রাস্ট বিল্ড করার জন্য? আমি জানি মেনশন করেছো যে অলরেডি স্ট্যাবলিশড কমিউনিকেশন ছিল অনেক সোর্সেসের সাথে, বাট স্টিল। ইয়া, অফকোর্স। আই মিন, আমরা শুধুমাত্র এই স্টোরি না, অনেক স্টোরির ক্ষেত্রে যখন আমরা একটু সেন্সিটিভ ইস্যুস, সেখানে এটা যে কোনো ধরনের সেন্সিটিভ হতে পারে, সিকিউরিটি ইস্যু হতে পারে, সোশ্যাল এম্বারাসমেন্টের ব্যাপার হতে পারে, এই সমস্ত ক্ষেত্রে অনেক সময় আমাদের ক্যারেক্টার যাদের সঙ্গে আমরা কথা বলি তারাই আমাদেরকে অ্যাপ্রোচ করে, যেমন নামটা বলা যাবে না, হ্যাঁ, এটা অনেক সময় বলে দেয়। অনেক সময় আমরাই সেন্সিটিভিটা আন্ডারস্ট্যান্ড করি, তার মধ্যে যে একটা নার্ভাসনেস থাকে সেটাকে আমরা দূর করার জন্য তাকে আমরা এটা মেনশন করি যে আমরা এটা অ্যানোনিমাসলি রাখতে পারি ইফ ইউ ওয়ান্ট, বিকজ দ্যাটস ওয়ে এই ক্যারেক্টার আরও বেশি ওপেন আপ করতে পারে, বিকজ he or she is sharing his or her insecurities and the stories, and still ওরা জানে যে ওদের কোনো রিপারকাশন হবে না, they can freely express themselves. আদারওয়াইজ যদি ওই রিজিড ব্যাপারটা থেকে যায় না, আমরা নাম পরিচয় সব কিছুর, তাহলে অনেক সময় দিস ক্যারেক্টার্স মাইট নট বি ওপেনিং আপ টু দ্য এক্সটেন্ট দ্যাট ইজ রিকোয়ার্ড। আর এর বাইরে কি অন্য কোনো ট্যাকটিক ইউজ করা হয়েছে কিনা? ফর ইনস্টেন্স যে মেল মাইগ্রেন্টের সাথে ধরো তুমি কথা বলবা, বা হ্যাঁ এই মাইগ্রেন্ট, রাইট, এই জিনিসটা আমাদের ফিমেল মাইগ্রেন্টের সাথে চাঁদনি কথা বলবে।
শুরুতে it was not a conscious decision for আচ্ছা। both of us, but somehow we realized যে আসলে ব্যাপারটা এরকম হচ্ছে যে when we were speaking with the female respondents, we felt যে they were more comfortable speaking with me because I am as a female. Right. And also মাসুমও যাদের সঙ্গে কথা বলছে বা মেল রেসপন্ডেন্টদের সঙ্গে যখন কথা বলছে, যেহেতু এখানে একটু আগে মাসুম যেটা বললো, অনেক কিছু সেন্সিটিভ ইস্যুজ আছে এটা পার্সোনাল রিলেশনশিপের ক্ষেত্রে, ইউনো অ্যান্ড দে বিলং টু এ কমিউনিটি, তাদের পার্সোনাল কিছু সিক্রেটসের ক্ষেত্রে। সো সেই ক্ষেত্রে মেল রেসপন্ডেন্ট আর মোর কমফোর্টেবল স্পিকিং উইথ হিম। সো দ্যাটস হাউ উই ওভাবে আমরা স্যাম্পল যাদের সঙ্গে কথা বলছি ওভাবেই আসলে তাদের সঙ্গে ইন্টারভিউটা নেওয়া, তাদের সঙ্গে কথাবার্তা বলা, অ্যান্ড আই থিঙ্ক ইট রিয়েলি হেল্পড। হ্যাঁ, স্পেশালি যখন তুমি কোনো গ্রামের মহিলা তার সঙ্গে কথা বলতে যাচ্ছে এবং শি ইজ টকিং অ্যাবাউট অল হার ইনসিকিউরিটিস, সে একজন মেইলের সঙ্গে এগুলো শেয়ার করতে কমফোর্টেবল ফিল করবে না। দ্য ওপেনিং অ্যানেকডট দ্যাট উই স্টার্টেড উইথ, ওইখানে ওইটা একটা বিয়ের প্রোগ্রাম থেকে এটা চাঁদনি এটা পিক করেছে এবং শি ওয়াজ টকিং টু ওই ক্যারেক্টার, কিন্তু ওই মহিলা আমার সঙ্গে কিন্তু শি উডন্ট ওপেন আপ, ওকে, শি উডন্ট টক টু মি, বাট very comfortably she shared her stories and stuff with চাঁদনি। অ্যান্ড সিমিলারলি ও যে সোহেলের স্টোরির কথাটা, যে ক্যারেক্টারের কথাটা বললো, ওর পার্সোনাল লাইফের এরকম একটা ঘটনা, এরকম একটা ট্র্যাজেডি, ওইটা আমার সঙ্গে কথা বলার ক্ষেত্রে ও যতটা না কমফোর্টেবল ফিল করতো, আই ফিল মাসুমের সঙ্গে শেয়ার করাতে হি ফেল যে হি উড আন্ডারস্ট্যান্ড what he is going through, or maybe sympathetic to him maybe. So yeah, এই ট্যাকটিকটা আমরা অ্যাপ্লাই করেছিলাম, and it worked really well, so we felt. তোমাদের এই স্টোরি করার সময় ফাইন্ডিং নিয়ে একটা প্রশ্ন আছে, এটা হলো যে অবজারভেশন, বেসড অন ইউর অবজারভেশন সবচেয়ে কমন চ্যালেঞ্জ গুলো কী কী এই মাইগ্রেন্ট ওয়ার্কার কাপড়রা যেটা ফেস করে, পিন পয়েন্ট করতে পারবো কিনা? মানে সবচেয়ে কমন চ্যালেঞ্জেস দ্যাট মানে they go through. they go through. Okay. বেসিক কমন চ্যালেঞ্জেস যেটা সবার ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি যে দেয়ার ওই যে ইনসিকিউরিটির জায়গাটা, শেয়ার করতে না পারার জায়গাটা, এবং ওখান থেকে কখনো কখনো ভুল বোঝাবুঝি তৈরি হয়, ডিস্ট্রাস্টটা তৈরি হওয়াটা, মিসআন্ডারস্ট্যান্ডিংটা ক্রিয়েট হওয়াটা, যেটা মাসুম যেটা বললো যে ইনসিকিউরিটি তৈরি হওয়া, যে এই একটা ভয় থাকা যে থাকবে কি না, আমার বউ আবার চলে যাবে না তো। যেমন আমাদের এখানে রুরাল এরিয়াতে স্বামী বিদেশ বলে একটা টার্ম আছে, যে ওর হাজব্যান্ড বাইরে থাকে। তো এই ইনসিকিউরিটিটা আই থিঙ্ক সব মাইগ্রেন্ট, মানে মোস্ট অফ দ্য মাইগ্রেন্ট ওয়ার্কারদের মাথায় থাকে, যে ওকে ঠিক আছে, হোয়াট ইফ শি লিভস মি, ওর হোয়াট ইফ হি লিভস মি। আর আরেকটা যেটা, এখানে একজন মহিলা মাইগ্রেন্ট ওয়ার্কারের সঙ্গে আমরা কথা বলছিলাম, উনি নারায়ণগঞ্জে থাকে। তো উনি হচ্ছে সৌদি আরবে কাজ করতে গেছিলেন, অ্যান্ড ওয়ান অফ দ্য ফার্স্ট থিংস শি মেনশন, যে আমি এখানে সব টাকা পাঠাতে ভয় পাচ্ছিলাম, যে আমার হাজব্যান্ড যে টাকাগুলো সব খরচ করে ফেলে। সো হোয়াট ইফ হি এখানে টাকাগুলো উড়াই দিয়ে আমি যখন কাজ করে আসবো তখন আসলে আমার জন্য কোনো সেভিংস থাকবে না। সো এই ভয় থেকে উনি কিছু টাকা ওনার কাছে ওখানে সেভ করে রাখতেন। তো এই এই ইনসিকিউরিটির জায়গাটাও ছিল। তো আমার মনে হচ্ছে এরকম। আই মিন যখন হাজব্যান্ড বাইরে থাকে, এবং সাধারণত যেটা হয় যে মাইগ্রেন্ট ওয়ার্কাররা বিয়ে করার পরপরই বাইরে চলে যায়, কিংবা বাইরে থেকে এসে বিয়ে করে আবার বাইরে চলে যায়। তো বউদেরকে একেবারেই একটা নতুন সংসারে নতুন মানুষদের সঙ্গে সম্পূর্ণ একা হাজব্যান্ডের অ্যাবসেন্সে মানায় নিতে হয়। তো এটা কিন্তু একটা চ্যালেঞ্জিং অ্যাসপেক্ট যে কোনো মেয়ের জন্যই। তো ওপেনিং অ্যানেকডোট মনে হয় এরকম একটা কেস নিয়েছিল, সামথিং অ্যাবাউট ইট। সো এইটা একটা ব্যাপার।
আবার বাচ্চাদেরকে একদম বাবা ছাড়া বেড়ে ওঠার যে চ্যালেঞ্জটা একটা অনেকটা, অফকোর্স দ্য ফাদার ইজ দেয়ার, ফাদার ইজ সেন্ডিং এভরিথিং, বাট ওই মায়েদের কিন্তু অনেকটা সিঙ্গেল মায়ের মতো করে বাচ্চাদেরকে রেস করতে হয়, সো ইটস কোয়াইট চ্যালেঞ্জিং। ইয়া, তো চ্যালেঞ্জের জায়গাতে আমরা এই দুইটা করলাম। আর এইটা যে সরি, এটা কমপ্লিটলি আনরিলেটেড, তারপর আমি বলছি সেটা হচ্ছে যে মাইগ্রেন্ট ওয়ার্কার আমরা বলি যে নাম্বারগুলো বলছি যে এই এত কোটির উপরে মাইগ্রেন্ট ওয়ার্কার বিদেশে, তারা আমাদেরকে 22 বিলিয়ন রেমিটেন্স দেয়, সেটার ক্ষেত্র বিশেষ যদি অফিসিয়াল চ্যানেলে হতো সেটা 40 বিলিয়ন হতে পারতো, হচ্ছে না। উই হ্যাভ দ্য হার্ড নাম্বারস, বাট এই যে ভেতরের গল্পটা এবং যে এই 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 আমাদের ইকোনমি সার্ভাইভের জন্য ওদের যে পার্সোনাল যে চ্যালেঞ্জগুলো, এগুলো কিন্তু আসলে not in our focus, and we don't care mostly. I mean, most people এটা তো ডিসকাস হয় না। Of course. Yeah, exactly. So that's one thing. I'm happy যে এই জিনিসটা কিছুটা হলেও এই of স্টোরি course. পরে এটার উপর একটা ফোকাস আসছে। অনেকগুলো ইন্টারেস্টিং পার্ট আছে। একটা পার্টে মেনশনস দ্য ফিমেল, মানে দ্য ওয়াইফ ইন দ্য মাইগ্রেন্ট ওয়ার্কার কাপলে, যে বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়িতে চলে যাচ্ছে ডিউরিং দ্যাট লং ডিস্টেন্স ম্যারেজ। এই অবজারভেশন নিয়ে একটু ক্যান ইউ শেয়ার ইউর ইনসাইট? এটা কি অনেক, ইজ ইট ভেরি কমন, ইজ ইট নট কমন? একটা জিনিস হচ্ছে যে মাঝে মাঝে বাবার বাড়িতে যেয়ে থাকা বা ওখানে টাইম স্পেন্ড করা, আবার ব্যাক করা শ্বশুর বাড়িতে, এইটা কমন, যে ঠিক আছে, জেনারেলি এরকম হয়। কিন্তু একদম পার্মানেন্টলি ফর দ্য এন্টায়ার টাইম, লাইক হাজব্যান্ড যদি 5-6 বছর বিদেশে আছে এবং 5-6 বছরই সে বাবার বাড়িতে থাকছে, শ্বশুর বাড়িতে থাকছে না, এইটা অতটা কমন না। তবে এই ক্ষেত্রে যে ফ্যাক্টরটা এখানে কাজ করে সেটা হচ্ছে দ্য চিলড্রেন, দ্য চাইল্ড। জেনারেলি যেটা আমরা খেয়াল করলাম যে ছেলে সন্তানের ক্ষেত্রে, মানে কাপলটা যদি একটা ছেলে বাচ্চা থাকে, সেক্ষেত্রে মাটা প্রেফার করে শ্বশুরবাড়িতে টাইম স্পেন্ড করার উইথ দ্য চাইল্ড, বিকজ ইভেনচুয়ালি দ্যাট child is going to get the inheritance in future, right? তো এই জিনিসটা একটা মাকে এনশিওর করতে হয় যে আমি যদি লং টার্মের জন্য বাবার বাড়িতে যে চলে যাই, সো ত্যাগ করি বা বাসাটা ত্যাগ, হ্যাঁ, যে শ্বশুরবাড়ি যদি আমি বাবার বাড়িতে যেয়ে থাকি, আমার বাচ্চাটার তো এখানে একটা অবস্থান তৈরি করতে হবে। তো এই চিন্তাটা মায়েদের মাথায় থাকে। আমরা এখানে একটা কাপলের কথা বলছি, ওনাদের নাসিমা এবং ওয়াদুল্লাহ, তাদের কোনো সন্তান ছিল না, দে ডিডন্ট হ্যাভ এনি অফস্প্রিং। তো ইন দ্যাট কেস নাসিমা প্রেফার্ড টু বি ইন হার মাদার্স প্লেস, কারণ এক্ষেত্রে আশেপাশে মানুষের অনেকে কথা শুনতে, একে তো ওর হাজব্যান্ড এখানে থাকে না, এবং দ্বিতীয়ত এই যে তাদের কোনো বাচ্চা কাচ্চা নাই বা তাদের কোনো, তো এটা নিয়ে আশেপাশে মানুষজন অনেকে কথা বলে যে তুমি you couldn't give him a child or you couldn't, তো এই জিনিসগুলো অনেক সময় নেওয়াটা টাফ হয়ে যায়, কারণ একটা সাইকোলজিক্যাল প্রেশার থাকে। তো এটা একটা বা দুইটা কেস এরকম আমরা পাচ্ছি, বাট এটা বলা যাবে না যে দিস ইজ ভেরি কমন যে দে প্রেফার টু বি ইন দ্য মাদার্স প্লেস। কেস টু কেস এটা ভ্যারি করে, ওকে। অনেকগুলো ফ্যাক্টর তো উঠে আসছে স্টোরিতে, আর যেটা আগে মেনশন করলাম যে এই ধরনের স্টোরি অ্যাকচুয়ালি আগে করা হয় না বাংলাদেশে, না ইভেন ইন্টারন্যাশনালি স্পিকিং। কয়েকটা মেইন ফ্যাক্টর স্টোরিতে যেটা আছে, ইনফের্টিলিটি আছে, ফাইন্যান্সিয়াল হার্ডশিপ আছে, সোশ্যাল স্টিগমা আছে, তারপর ফ্যামিলি স্ট্রাকচার যে চেঞ্জ হচ্ছে, যে ওয়ান এক্সাম্পল নাসিমার ক্ষেত্রে যেটা, এসব ফ্যাক্টরের মধ্যে among these factors, what was one thing যে you felt like আমি এটা জানতাম না, এখন আমি জানতে পারলাম, এই স্টোরি করতে যে আমি জানতে পারলাম? Anything, any observation like that? ওকে, আমার ক্ষেত্রে মানে যেটা হয়েছে যে
এই স্টোরিটা এর আগেও যখন আমি বললাম যে স্টোরিটা যখন আমরা করা শুরু করি ইট ওয়াজ মোস্টলি সাম ইনফরমেশন, কিছু হার্ডকোর রিসার্চ, এই বিষয়গুলো নিয়ে আমি শুরু করি আর কি। বাট যখন আমরা প্রত্যেকটা রেসপন্ডেন্টদের কাছে যখন ইন্টারভিউগুলো করা শুরু করলাম, তাদের সঙ্গে কথা বলছি, তারাও তাদের আস্তে আস্তে দে আর ওপেনিং আপ, ইট টুক দেম টাইম টু ওপেন আপ। তো আমার কাছে যেটা মনে হলো যে মাসুম যে পপের স্টোরিটা বললো, পপের কথাটা বললো, যে একটা পর্যায় পর্যন্ত শি ডিসাইডেড টু লিভ হার রিলিজিয়ন, হার ফ্যামিলি, টু বি উইথ দ্য ম্যান, অ্যান্ড দেন স্টিল ও এখন এমন একটা সিচুয়েশনে আছে যে শি লাভস হিম অ্যান্ড হার ইন-লজ অলসো লাভ হার, কিন্তু ওর মনের মধ্যে ইনসিকিউরিটিটা রয়ে গেছে যে হোয়াট ইফ আই ডোন্ট বিহেভ প্রপারলি অ্যান্ড দে ডিসাইড টু লিভ মি, আমি তখন কোথায় যাব? আচ্ছা, সো এই স্টোরিতে অনেকগুলো ফ্যাক্টর কভার হয়। ইনফিডিলিটি আছে, ফাইন্যান্সিয়াল হার্ডশিপ আছে, সোশ্যাল স্টিগমাও আছে, রাইট? অ্যান্ড দেন ফ্যামিলি ডাইনামিক বা স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে যায় ইন কেস অফ লেটস সে নাসিমার ক্ষেত্রে, যে শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়িতে চলে যাচ্ছে। অনেকগুলো ফ্যাক্টরস আছে এখানে, কিন্তু আমার প্রশ্ন হলো যে রিপোর্টিংয়ের সময় কোনো কি একটা ফ্যাক্টর বা একটা লেটস সে ফাইন্ডিং ডিড ইউ কাম অ্যাক্রস যেটা মনে হয়েছে যে ও আমি এটা জানতাম না, এখন জানতে পেরেছি কাজের মাধ্যমে? ওকে, ওয়েল, এর আগেও যেটা বললাম যে স্টোরিটা করার সময় আমরা আমাদের তো কিছু প্রি কনসেপ্ট নোশন থাকেই যে হ্যাঁ স্টোরিটা এরকম হবে, কিছু ডেটা আমাদের হাতে আছে, রিসার্চার্স আমাদের হাতে আছে, কিন্তু ওয়ান থিং যেটা প্রথমত আমাদের আইডিয়াই ছিল না, যে আমার যেটা মনে হয়েছে, আই নিউ যে তারা ইমোশনালি একটা ডিস্টেন্স তাদের মধ্যে কাজ করছে, তারা ইমোশনাল ট্রাইং টু কোপ আপ উইথ দ্য সিচুয়েশনস। অ্যান্ড এই স্টোরিতে তো অনেকগুলো ফ্যাক্টর কভার হয়েছে, রাইট? ইনফিডিলিটি আছে, ফাইন্যান্সিয়াল হার্ডশিপ আছে, সোশ্যাল স্টিগমা আছে, তারপর ফ্যামিলি ডাইনামিক বা স্ট্রাকচার যে চেঞ্জ হয়ে যাচ্ছে, ফর ইনস্টেন্স নাসিমার ক্ষেত্রে যে শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়িতে চলে যাচ্ছে, অনেকগুলো ফ্যাক্টর আছে। রিপোর্টিংয়ের সময় বা মানে কাজের মাধ্যমে কোনো কি একটা ফাইন্ডিং, ডিড ইউ কাম অ্যাক্রস সামথিং, কোনো একটা ফাইন্ডিং যে আগে জানতাম না, ও আচ্ছা এখন নতুন জানতে পারলাম এই রিপোর্টিংয়ের কারণে? ক্যান ইউ শেয়ার দ্যাট উইথ আস? ইয়েস, আই থিঙ্ক এখানে আমি দুইটা অ্যাসপেক্টের কথা বলবো। ফার্স্ট অফ অল যেই ইস্যুটা আমার মনে হয়েছে যে আই ওয়াজ নট রেডি টু লার্ন সামথিং লাইক দ্যাট, যে আমরা তো জানি যে একটা এত লম্বা সময়ের একটা ম্যারেজ, একটা লং ডিস্টেন্সের ম্যারেজের ক্ষেত্রে তাদের ইমোশনাল ডিস্ট্রেস থাকতে পারে, তারা ইমোশনালি অনেক বেশি সাপ্রেসড হতে পারে, কিন্তু এই ইমোশনাল সাপ্রেশনটা যে ফিজিক্যালি তাদের হেলথের উপরেও এফেক্ট আনতে পারে, এই জিনিসটা আই ওয়াজ নট রেডি। 2023-তে একটা রিসার্চ হয়েছে এই অ্যাসপেক্টটা নিয়ে। তারা হচ্ছে বাংলাদেশের 3টা জেলার মোর দ্যান 200 এরকম মাইগ্রেন্ট ওয়াইফদেরকে নিয়ে, নট মাইগ্রেন্ট ওয়াইফ, ওয়ার্কার্স, তার মধ্যে মাইগ্রেন্ট ওয়ার্কারদের ওয়াইফ যেমন ছিল এবং এমন একটা ক্লাস্টারও ছিল যাদের হাজব্যান্ডরা দেশে আছে। তো তারা এরকম কম্পারেটিভ দুইটা স্টাডি করে, অ্যান্ড ইট শোড যেই ওয়াইফরা অ্যাকচুয়ালি একা এখানে ফ্যামিলিটা মেনটেন করছে, বাচ্চাদেরকে বড় করছে উইদাউট দ্য হাজব্যান্ড বিং প্রেজেন্ট, তাদের মধ্যে হাইপার টেনশন বা ডিপ্রেশন, এই ধরনের অসুখগুলো বা এই ধরনের ডিজিজ যদি আমি বলি, তাদেরকে ফিজিক্যালি তাদেরকে এফেক্ট করছে। সো দিস ওয়াজ সামথিং আই ওয়াজ নট রেডি ফর। সাইকোলজিক্যাল বা ইমোশনাল পার্সপেক্টিভটা আমরা বুঝি, বাট এটা যেভাবে এফেক্ট করতে পারে ফিজিক্যাল হেলথের উপরে, ইট ওয়াজ সামথিং নিউ দ্যাট আই ডিডন্ট নো। আরেকটা ব্যাপার হচ্ছে, আমরা এখানে এটা মাসুম ভালো বলতে পারবে, যে প্রাইভেট ডিটেকটিভদের সঙ্গে একজনের সঙ্গে আমরা কথা বলেছি, এবং উনি জানালেন যে যখন একজন হাজব্যান্ড বাইরে থাকছে, তো in some cases they hire a private detective to investigate on the মানে out of the insecurity, তারা ইনভেস্টিগেট করার জন্য যে তাদের ওয়াইফরা এখানে are they involved in any kind of extramarital affairs or any kind of other relationship. তো
সো ইট ওয়াজ সামথিং যে আপনার এই যে ইনসিকিউরিটির পর্যায়টা এমন পর্যায়ে চলে যাচ্ছে যে তারা একজন প্রাইভেট ইনভেস্টিগেটর পর্যন্ত হায়ার করছেন টু লুক ইনটু ইট I would like to interrupt here because the private detective part is more for the higher end the Western migrant countries. workers who Right. are mostly in the Western, but executive are not necessarily The Western একেবারেই countries, yeah. yes, mostly Western countries specific, but it's not necessarily doesn't exist for Middle Eastern or this kind of migrant workers. But এই তোমার এই প্রশ্নে আমার আনসারটা হচ্ছে কি যে এইখানে নতুন কিছু পাওয়ার থেকে আমার কাছে যেটা what surprised me is that আমরা যেই হাইপোথিসিসের উপর বেস করে স্টোরিটা বিল্ড করছি these are actually is substantiated by real life researches and we find plenty of researches আমাদের স্টোরির মধ্যে আমরা 4 থেকে 5টা রিসার্চ আমরা এটা অ্যাড করছি to establish our story which actually fascinated me. That research already exists. Yeah, or exactly. it's already আছে research. Okay. All right. আচ্ছা, next question হলো যে is there a takeaway that as storytellers and reporters behind the story, is there a takeaway you would like for the readers? For the readers to take away from the story after they read the story, যে মনে রাখবে বা জানবে বা বুঝবে? One thing if you have to pinpoint. Well, I think the one thing that I would like to pinpoint here is that just migrant worker and their family just don't consider them as earning, I mean remittance earning remittance earners হিসেবে শুধু না দেখে তাদেরকে তারাও যে আসলে রক্ত মাংসের মানুষ, তারাও যে আসলে অনেক কিছু স্যাক্রিফাইস করে এই জায়গাতে কাজ করতেছেন এবং শুধু যে যিনি বাইরে কাজ করছেন তিনি না, তার ফ্যামিলি ব্যাক হোম তারাও যে অনেক কিছু ত্যাগ করে এই জায়গাতে সারভাইভ করতেছে। সো এই জায়গাটা শুধু মাথায় রাখা, জাস্ট এমনও হয় যে মাইগ্রেন্ট ওয়ার্কারদের ওয়াইফদের কাপড় চোপড়, তাদের গয়নাগাটি এগুলো নিয়ে অনেক ধরনের কমেন্ট করে যে হ্যাঁ ওর হাজব্যান্ড বিদেশে থাকে, ওরা তো এটা অ্যাফোর্ড করতেই পারে, বা আপনার ধরেন সো তাদের প্রতি ওই সিম্প্যাথিটা না থাকা। ইটস জাস্ট দ্যাট ডোন্ট জাস্ট গো ফর দ্য হোয়াট ইউ ক্যান সি, যেটা সাদা চোখে যেটা দেখা যাচ্ছে শুধু ওইটা নিয়ে যায় না, জাস্ট ট্রাই টু রিমেম্বার দ্যাট দে আর স্যাক্রিফাইসিং আ লট অফ থিংস। আই থিঙ্ক এই জিনিসটা we should consider. Of course. Next question হলো, এটা maybe for Masoom, যে for reporters যারা হলো interested in doing migrant worker related stories, কোনো সাজেশন বা রেকমেন্ডেশন আছে কিনা যে কোন এরিয়া বা কোন অ্যাঙ্গেল থেকে তাদেরকে নিয়ে স্টোরি করা যায়? অ্যাকচুয়ালি ইটস মোর লাইক আপনি যখন কোনো বিট, আমরা সাংবাদিকটা যেটা করি যে কিছু নির্দিষ্ট বিটে আমরা কাজ করি। একজন আমি হয়তো বা মাইগ্রেন্ট ওয়ার্কার, ক্লাইমেট, হিউম্যান রাইটস ভায়োলেশনস, লেবার, এরকম কয়েকটা বিট অথবা আরও কম এরকম স্পেসিফিক কাজ করি। সো নট নেসেসারি সাজেশন বলতে তেমন কিছু নেই, একটা হচ্ছে লেগে থাকা, হ্যাঁ, যে একটা হঠাৎ করে এক্সপার্টিস গ্রো করে না কোনো একটা টপিক অফ এরিয়াতে। ইউ হ্যাভ টু স্টিক অ্যারাউন্ড, ইউ হ্যাভ টু লুক অ্যারাউন্ড, আপনি আশপাশে চোখ কান খোলা রাখা, দেখা, সোশ্যাল মিডিয়াতে খেয়াল করা হোয়াট ইজ হ্যাপেনিং, অ্যান্ড নিউজগুলো রেগুলার পড়লে আপনি একটা নিউজের মধ্যে থেকে আপনি অনেক কিছু বের করে ফেলতে পারার একটা ব্যাপার আছে। সো ওইটা করলে I think just like any other bit. So that's my general suggestion. Do you want to add something to that? Yes, আমার মনে হয় আমাদের এখানে মাসুম যেটা বললো যে হি হ্যাজ বিন ওয়ার্কিং অন দিস পার্টিকুলার সেকশন অফ রিলেটিং টু মাইগ্রেন্ট ওয়ার্কার্স। সো যেমন কিছুদিন আগে ওর একটা স্টোরি পাবলিশ হয়েছে মাদারীপুরে, যারা ইটালিতে যারা ইটালি ফিভার যেটা কাজ করতে যে অনেকে ওখানে ভূমধ্যসাগরে হচ্ছেন। এর আগেও মাসুম কম্বোডিয়ার স্টোরি যেটা গতবার ব্র্যাক মাইগ্রেশন মিডিয়া অ্যাওয়ার্ড পেয়েছিল। প্রথমত যে হ্যাঁ অফকোর্স ইউ শুড চোখ কান খোলা রাখা, বাট অলসো টু
এক্সপ্লোর দ্য আইডিয়াস ফ্রম শুধু নাম্বার পার্সপেক্টিভ থেকে না, একটু হিউম্যান পার্সপেক্টিভ থেকেও। যেমন মাসুম যে স্টোরিগুলো নিয়ে কাজ করেছে, ওই আইডিয়াগুলো নিয়ে, ওগুলো এমন না যে এর আগে এক্সপ্লোর হয় নাই, এক্সপ্লোর হয়েছে, কিন্তু ওই যে একটা হিউম্যান পার্সপেক্টিভ নিয়ে জিনিসটাকে দেখতে, একটু ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে দেখতে চেষ্টা করা, একটু প্রশ্ন করা যে ওকে ঠিক আছে, হোয়াটস নেক্সট, অ্যান্ড হোয়াট ইফ এটা না হয় ওইটা হলে কেমন হতো। আই থিঙ্ক এই কোয়েশ্চেনগুলো, এই একটু একটু ইউনো আউট অফ দ্য বক্স চিন্তা করলে একটা খুবই কমন আর অলরেডি এক্সপ্লোরড স্টোরি থেকেও ডিফারেন্ট স্টোরি আইডিয়া পাওয়া সম্ভব। সো আই থিঙ্ক দ্যাট ক্যান রিয়েলি হেল্প। Okay, thank you. All right, last question for both of you. যদি বলতে পারো that this story, A Migrant Kind of Love, which is titled A Migrant Kind of Love, the story won the first place in the newspaper national category, BRAC Migration Video Awarded. Did you guys expect it? When expect করেছো কিনা, how did it happen? And I can start for this one. Actually, I think যখন ব্র্যাক মাইগ্রেশন টিম ভেরি ইন্টারেস্টিং, এরা কখনো তোমাকে বলবে না যে তুমি জিতছো সো আসো, তুমি অ্যাওয়ার্ড পাইছো আসো, এরা কখনো এটা বলে না। দে উইল জাস্ট ইনভাইট ইউ। সো আমি গতবার আমি এইটা অ্যাওয়ার্ডটা পাইছিলাম ফর অ্যানাদার মাই স্টোরি। তো তখন সো তখন এই ইমেল দিয়ে আমি প্রথমে একটু কনফিউজ হয়েছিলাম যে ডাক সেকেন্ড, পরে দেখলাম যে জিতছি বলে এই ডাকছে, অ্যান্ড ইউজুয়ালি দ্যাটস হোয়াট দে ডু। তুমি যদি অ্যাওয়ার্ড পাও তাহলে শুধু তোমাকে ইয়ে করবে। সো এনিওয়ে, যখন আমরা মেইল পাইছি তখন আমি এটা চাঁদনি মাথার মধ্যে পুশ করছি যে মাইট বি আমরা থার্ড হব। তার কারণ হচ্ছে যে দিস ইজ অ্যান সর্ট অফ ইনভেস্টিগেশন অ্যান্ড ভেরি ইনডেপথ ফিচার, কিন্তু আমার মনে হয়েছিল যে মোর হার্ড হিটিং, ভেরি লাইক সলিড নাম্বার ফিগার স্টোরি টু কাম অ্যারাউন্ড ফার্স্ট সেকেন্ড। হ্যাঁ, আমরা ইয়ে হব। সো আমি খুবই খুশি হয়েছি যে অফকোর্স দিস স্টোরি হ্যাজ দ্য মেরিট টু বি ফার্স্ট, অ্যান্ড দ্যাটস ওয়াই এটা স্ট্যান্ড আউট করছে। বাট এইটা যে রিকগনাইজড হয়েছে, এই ধরনের স্টোরি ইনডেপথ ফিচার যে রিকগনাইজড হইতে পারে, সো ইট ক্রিয়েটেড আ প্রেসিডেন্ট, সো ইটস রিয়েলি গুড। হ্যাঁ, আমার ক্ষেত্রে যেটা হয়েছিল যে প্রথমত তো মাথায় ছিল না যে ওকে ঠিক আছে যদিও পাই তো থার্ড প্রাইজ না, এর বেশি তো পাওই না। তো যখন অন দ্য ডে অন দ্য অ্যাওয়ার্ড সেরেমনি, তো ওখানে যখন থার্ড প্রাইজ অ্যানাউন্স করছে, অন্য একটা স্টোরি যখন অ্যানাউন্স করছে, তো তখন আমি বলছি যে আচ্ছা ঠিক আছে, আমাদেরকে বোধহয় এমনি এমনি ইনভাইট করছে, আমাদেরকে তো আসলে অ্যাওয়ার্ডটা দিবে না। ওর তো খুব মন খারাপ হয়ে গেছে। আমি অলমোস্ট ব্যাগটা গুছিয়ে রেডি হচ্ছে যে ঠিক আছে বেরো যাবো। আর যখন সেকেন্ড প্রাইজটাও অ্যানাউন্স করলো, তখন ওটাও আমরা পাই নাই, তার কোনো আশাই নাই, বেরো যেতে হবে। সো যখন ফার্স্ট প্রাইজ অ্যানাউন্স করছে আমাদের স্টোরি, তো ওনারা যখন অ্যানাউন্স করে আগে নামটা বলে, তো কামরুন নাহার যখন বলছে, তো আমি বলছি এটা আমি কামরুন নাহার না, অন্য কোনো কামরুন নাহার হবে। তো আমি সেকেন্ড নামটা শোনার জন্য, তো তখন বলছে যে আচ্ছা হ্যাঁ ঠিক আছে, মাসুম বিল্লাহ যখন বললো, সো দেন আই ওয়াজ কনভিন্স যে ওকে ফাইন, ওকে আমরা অ্যাওয়ার্ডটা পাইছি। বাট আমি যখন হেঁটে যাচ্ছি তখনও আমার মনে হচ্ছে না যে ও কোনো ভুল করতেছে, নিশ্চয়ই কোনো একটা ঝামেলা আছে। I mean, it was kind of overwhelming for us, but yes, yeah, we were really happy. We were really happy and Grateful. Of course, full grateful. আর যেটা হয়েছে যে এই ধরনের হিউম্যান টাচ স্টোরি তো আসলে হ্যাঁ মাইগ্রেন্ট ওয়ার্কার্সদেরকে রিলেট করে এরকম একটা হিউম্যান অ্যাঙ্গেল স্টোরি, তো আমার কাছে মনে হয়েছিল যে ইট ডিজার্ভড ইট, অ্যান্ড আই এম রিয়েলি হ্যাপি যে আমাদের স্টোরিটায় একটা প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড পাইলো। সো আই এম রিয়েলি গ্রেটফুল। Again, congratulations to both of you. Thank you. And thank you so much for your time and to walk us through this really wonderful human interest story on migrant workers. And we hope that we can come back and do another podcast on a different story. Okay. Thank you very much for having us. Thank you.